এনআইএ এর বিরুদ্ধে কমিশনে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে ভূপতিনগর নিয়ে এনআইএ বিজেপির যোগসাজশের অভিযোগ নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আমরা যখনই দেখছি যে রাজ্যে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে লোকসভা ভোটের আগে, তখনই দুর্নীতিকে অস্ত্র করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে কি পাল্টা কোথাও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তাও আবার ভোটের মুখে, এবং তারা ভূপতিনগর যে তথ্য তুলে ধরছে সেই বিষয়টিকে অস্ত্র করা হচ্ছে? দেখো, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে দ্বারস্থ হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির যে অতি সক্রিয়তা বা নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সির কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিক সেই বিষয়ের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছিল। যদিও তৃণমূলের বক্তব্য সেটি এখনো পর্যন্ত পেশ করা হয়নি বা সেটা তৈরি করে কাউকে জানানো হয়নি। এর মধ্যে ভূপতিনগরের যে ঘটনা, সেই ঘটনার রেস তৃণমূল কংগ্রেস ধরতে চাইছে এবং গতকাল তারা যে অভিযোগকে প্রকাশ্যে নিয়ে এসছে সেটা হচ্ছে যে বিজেপি নেতা গিয়ে এনআইএ এর এসপির সাথে দেখা করছেন এবং তারপরেই হচ্ছে রেডের ঘটনা ঘটছে। এটাকে তারা পুরোপুরিভাবে প্রচারের কাজে ব্যবহার করতে চায় এবং সে কারণেই হচ্ছে কেন্দ্রীয়ভাবে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের যে সদর দপ্তর সেখানে দেখা করে তারা পরিস্থিতি সম্পর্কে জানাতে চায় এবং তাদের দাবি দ্রুত এই বিষয়ে নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত সেটা জানাক। একই সঙ্গে হচ্ছে এনআইএ যে নতুন ডিজি নিয়োগ করা হয়েছে এমনই দাবি তাদের এবং সেই প্রসঙ্গে তাদের দাবি যে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 3 বার ধরে ডিজি বদল করতে পারে, এক্ষেত্রে এনআইএ যে ডিজি বদল করা হয়েছে এক্ষেত্রে কি নির্বাচন কমিশন জানিয়েছে, তাহলে কে বা কিসের ভিত্তিতে এটি করা হলো? ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরো একবার তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ এবং লোকসভা নির্বাচনের আগে তাদের বক্তব্য যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যে আচরণ করা হচ্ছে তাতে কার্যত বিরোধী দলের কর্মী নেতারা যারা রয়েছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। একদম, অনেক ধন্যবাদ আবির। এদিকে যাওয়ার আগে তৃণমূলের প্রতিনিধি দল যে রয়েছে সেই প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন, তিনি যাওয়ার আগে কি বলেছেন শুনবো। অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায়, অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে, এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে 2 বার যে সমান মাঠে খেলা চাই। বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে আমরা অনেক পেছনে বিরোধীরা, এটা হতে পারে না। 22 সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা, ভয় দেখানো, তুলে নিয়ে যাওয়া, এটা উচিত কাজ নয়। মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক, 4 জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক, দিয়ে যাক, কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, আপনি দোলা সেনের বক্তব্য শুনলেন এবং তিনি বলছেন যে আরো একবার সেই একই অভিযোগ যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে এবং সমান মাঠে খেলা চায় বিজেপি এবং তৃণমূলের। আপনি কি বলবেন? দেখুন, দোলা সেন সমান মাঠের খেলার কথা বলছেন না, বিজেপি অসমান মাঠে খেলতে খেলতেই আর যে এই জায়গায় এসে পৌঁছেছে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 242 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 200 আসন পেয়েছিলাম। মানুষ বলতেন যে এই দলটা উঠে যাবে, অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার সাংবাদিকতায় ফিরবেন, বিজয় রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন আমরা চলে যাইনি। আমাদের দেখে মজা করে বলা হতো হাম দো হামারা দো। 2 নেতা অটল আদবানি আর 2জন মাত্র সাংসদ, একজন গুজরাটে আরেকজন জোটে অন্ধ্রপ্রদেশে। সেখান থেকে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে 303-এ পৌঁছেছি। কারোর দয়ায় নয়, কারোর দাক্ষিণ্যে নয়, কোন ইডি সিবিআই কে দিয়ে নয়, কোন এনআইএ কে দিয়ে নয়, কোন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে নয়, কোন ইনকাম ট্যাক্স এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে নয়। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, নজরদারিতে তদন্ত হচ্ছে। বোমা বিস্ফোরণ হয়েছে, তৃণমূলের 3 জন মারা গেলেন, পুলিশ কিছু করলো না। মানুষ একটি মামলার উপরে ভিত্তি করে সেখানে কোর্ট নির্দেশ দিল আর তার জন্য রায় দেওয়া হলো। আর আজকে বিচ্ছিন্নতাবাদীদের মতো, কাশ্মীরের আলগাওবাদীদের মতো তারা বিবৃতি দিচ্ছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে মলেস্টেশনের কেস আনছেন। এই ধরনের ঘৃণ্য ঘটনা তো ভারতীয় রাজনীতির ইতিহাসে অতীতে কোনোদিন কেউ করেনি। যে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসে কোনোদিন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, নরসিংহ রাও, পন্ডিত নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রীরা পর্যন্ত কাশ্মীরে
কোনো ভূমিকা নিয়ে, তাদের ভূমিকা নিয়ে বিজেপিও যে কোনোদিন প্রশ্ন তোলেনি, জনসংঘ তোলেনি, কংগ্রেসও কোনোদিন এই প্রশ্ন তোলেনি। আজকে তৃণমূল এই ভাষায় কথা বলছে, মানুষের প্রত্যাখ্যান করতে। ধন্যবাদ শ্রমিকদা। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, যখন এই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় দিলীপ ঘোষের এমন বক্তব্য যা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করছে, বিস্ফোরক বক্তব্য বলা যেতে পারে। ভোটের বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। শুনুন বক্তব্য। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা উত্তর দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি। কি বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার? শুনুন। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ, তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে। আমরা যেটা বলেছি ভারতের আইনের কথা বলেছি। দিলীপবাবু ভারতের আইন কথা না বলে বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন। তাতেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে তারা শুধু বঞ্চনা করছেন তাই নয়, পেটে মারছেন, ভাতে মারছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবু ভোট চাইবেন, তো তাই জন্য তারাও বুঝিয়ে দেবে দিলীপ বাবুদের কিভাবে শতান মাঠের বাইরে পাঠাতে হয়, সেটাও দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। এদিকে উত্তরবঙ্গের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জঙ্গলমহলে রয়েছেন, প্রচার করছেন। গতকাল আমরা পুরুলিয়া দেখেছি, আর আজ বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে তার প্রচার, তার জনসভা রয়েছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, উত্তরবঙ্গ যেমন একটা টাফ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে, তেমনই যদি আমরা জঙ্গলমহলের দিকটা দেখি, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসে কোথাও একটু বারবার প্রচারে যাওয়া হচ্ছে, বারবার বেশ কিছু বার্তা দেওয়া হচ্ছে, এবং জঙ্গলমহলে আদিবাসী, তপশিলি, জাতি উপজাতির মানুষদের জন্য বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। বাঁকুড়ার আজকের এই জনসভা তৃণমূলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর কি বার্তা দিতে পারেন তৃণমূলের? আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, এরপরেই বাঁকুড়ার রায়পুরের এই সবুজ সংঘ মাঠে, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুর থেকে হেলিকপ্টারে আসছেন, এবং দেখা যাচ্ছে যে জনসমুদ্র রায়পুর সবুজ সংঘ মাঠ। এই রায়পুর সবুজ সংঘের মাঠে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন, এবং তার জন্য ধামসা মাদল থেকে শুরু করে এখানকার আদিবাসী মহিলারা, তপশিলি জাতির মহিলারা যেমন রয়েছেন, তেমন ভাবে কুর্মী সমাজের মহিলারা রয়েছেন, এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। কারণ এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র গত 2019-এর ভোটে বিজেপির চিকিৎসক প্রার্থী সুভাষ সরকারের কাছে তৃণমূল প্রার্থী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় প্রায় 1,74,000-এরও বেশি ভোটে পরাস্ত হয়েছিলেন। সেই জায়গা থেকে আজকে জঙ্গলমহলের জন্য কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকে তাকিয়ে আছে গোটা বাঁকুড়া জেলা, পুরুলিয়া, মেদিনীপুর জেলা। একদম সেই কারণে প্রস্তুতিও একেবারে প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন এই সভায়, এবং শুরুই করবে একটা বেশ ভালো খবর দিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গে যারা চা শ্রমিক রয়েছেন তাদের জন্য খুব ভালো খবর। কয়েকদিন আগে তো আমরা দেখলাম যে শাইলির একটি চা বাগান খুলে গেল, শাইলির পর এবার দেবপাড়া চা বাগান। কয়েকদিন আগে উত্তরবঙ্গে যখন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বন্ধ বাগানের চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর একের পর এক চা বাগান খুলে যাচ্ছে, শাইলি চা বাগান খুললো, এরপর দেবপাড়া চা বাগান। ভোটের মুখে এই চা বাগান একের পর এক খুলে যাওয়া স্বাভাবিক কতটা প্রভাব ফেলছে চা শ্রমিকদের মধ্যে, তারা তো স্বাভাবিকভাবেই খুশি। কি বলছেন সেখানকার মানুষ? আমাদের প্রতিনিধি রকির সঙ্গে রয়েছেন। রকি, সমস্যা তোমাকে বলে রাখতে চাইবো, 10 দিনের মধ্যেই কিন্তু ডুয়ার্সে পরপর দুটি চা বাগান খুলে গেল। রীতিমতো খুশি কিন্তু চা শ্রমিকেরা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তিনি কিন্তু জানতে পারেন যে মালবাজারের অন্তর্গত যে শাইলি চা বাগান সেটি বন্ধ রয়েছে, এর পাশাপাশি বানাহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগানও বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন, কারণ তাদের বকেয়া মজুরি কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া থাকার কারণেই শ্রমিক
অসন্তোষ দেখা দিয়েছিল এবং মালিক কর্তৃপক্ষ কোন রকম সহযোগিতা না করেই বাগান বন্ধ করে চলে যায়। তারা দিশেহারা হয়ে পড়ে, সরকারি চাল খেয়ে তাদের দিন কাটে, কিন্তু বাড়তি চিকিৎসার জন্য যে অর্থ তা কিন্তু যোগান দিতে পারছিলেন না, এমনটাও কিন্তু অভিযোগ ছিল শ্রমিকদের। অবশেষে কিন্তু মালবাজার সভা থেকে কিন্তু তিনি বলে দেন যে শাইলি চা বাগান খোলার ব্যাপারে তিনি কথা বলবেন, আর অবশেষে শাইলি চা বাগান খুলে যায়। আজ ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু দেবপাড়া চা বাগান খুলে গিয়েছে, প্রায় দেবপাড়া চা বাগান খুলে গেল। এবং আমরা জানি প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এই ভোটের মুখে চা বাগান খুলে যাওয়া স্বাভাবিকভাবে একটা অন্যরকম বার্তা দিতে পারে বা অন্যরকম একটা কাজ করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে হ্যাঁ, বন্ধ চা বাগানের শ্রমিক যাদের চা বাগান খুলে গিয়েছে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, তারা কিন্তু যথেষ্ট খুশি। আজকে আমাদের বাগান খুলছে, তো লেবার কম আছে, কাল এখন তো অনেকে জানে না, তো কালকে চলে আসবে। খুশি আছি, আমার নিজেদের বাগান খুলছে, বাগানে কাজ করতেছি, খুশি আছি। আসছি পরের খবরে। শাইলির পর এবার খুলল দেবপাড়া চা বাগান। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। ভোটের মুখে বন্ধ চা বাগান খোলায় খুশি শ্রমিকরা। কিছুদিন আগেই খোলে শাইলি চা বাগানও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলল চা বাগান, স্বভাবতেই খুশি চা শ্রমিকরা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রকি। রকি, কি বলছেন চা শ্রমিকরা, কতটা খুশি তারা? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু অবশেষে খুলে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। ভোটের মুখে বন্ধ চা বাগান খুলে যাওয়া কিন্তু রীতিমতো খুশি সেই বাগানের শ্রমিকেরা, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু দেবপাড়া চা বাগান বন্ধ ছিল। বকেয়া বেতনের কারণেই কিন্তু শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু মালিক কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যায়। দিশেহারা হয়ে পড়েছিল হাজারের উপরে সেখানকার কর্মরত শ্রমিক। তাদের দিন কিভাবে চলবে এই চিন্তায় কিন্তু তারা রাত কাটছিল এবং সরকারি চালের খেয়েই কিন্তু তাদের দিন কাটছিল। এরপর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসেন এবং মালবাজারে সভা করার সময় কিন্তু তিনি সেখানকার যে শাইলি চা বাগান সেটি খুলে দেন। এর পাশাপাশি দেবপাড়া চা বাগান খোলার বিষয়ে কিন্তু বার্তা দেন। এরপরেই কিন্তু আজকে থেকে দেখা গেল বানাহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগান খুলে যায় এবং শ্রমিকেরা কিন্তু কাজে যোগ দিয়েছে। রীতিমতো শ্রমিকেরা খুশি এবং পাশাপাশি কিন্তু সেই বাগানের যে ম্যানেজার রয়েছে তিনি বক্তব্য দিয়েছেন যে আগামী কাল থেকে কিন্তু আরো শ্রমিক সেখানে কাজে যোগ দেবেন এবং সুষ্ঠুভাবে সেই বাগানে কাজ চলবে। ধন্যবাদ রকি। আজকে আমাদের বাগান খুলছে, তো লেবার কম আছে, কাল এখন তো অনেকে জানে না, তো কালকে চলে আসবে। খুশি আছি, আমার নিজেদের বাগান খুলছে, বাগানে কাজ করতেছি, খুশি আছি। বিজেপি নেতার পানের বরজ ও খড়ের গাদায় আগুন। নন্দীগ্রামে বিজেপি নেতার পানের বরজের আগুনের অভিযোগ। বিজেপি নেতার খড়ের গাদায়ও আগুন লাগার অভিযোগ। নন্দীগ্রামে বিজেপি নেতা তপন মাইতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত। সুজিত, নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে এই অভিযোগ? নন্দীগ্রামের গভীর রাতে যে ঘটনা ঘটেছে এবং যেটা সকাল পর্যন্ত দেখা যাচ্ছে আগুনের যে ছবি সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেখানে মূলত ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির এক নেতার খড়ের গাদা এবং পান পড়ে আগুন লাগিয়ে দিয়েছে। এবং এই যে ভোট আসছে জানান দিচ্ছে নন্দীগ্রাম, সেখানে কিনা এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, যেমন তেমনই কিন্তু পুলিশের তদন্তও শুরু হয়েছে। আসলে এই যে ঘটনা নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের 29 নম্বর বুথের ঘটনা, সেখানে বুথ সভাপতি বিজেপির তপন মাইতির খড়ের গাদা এবং পানের বোর্ডে যে আগুন লাগানো হয়, যদি তৃণমূলের পক্ষ থেকে কথা জানানো হয়েছে ওই এলাকা বিজেপি বলা যায় বেশি শক্তিশালী, সেখানে নিজেদের গোষ্ঠীবন্ধনের কারণে এই ধরনের আগুন লাগানোর ঘটনা। কিন্তু বিজেপি কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার জন্য এবং তারা জানাচ্ছে যে এই ঘটনা তৃণমূলই ঘটিয়েছে। সব মিলিয়ে পুলিশের তদন্ত চলছে, রাজনৈতিক চর্চাও চলছে। সুজিত, তুমি সঙ্গে থাকো। পানের বরজ এবং খড়ের গাদায় কারা মূলত আগুন লাগিয়েছে? তৃণমূল লাগিয়েছে। গতকাল কখন লাগিয়েছে? রাত্রি, আমরা দেখছি রাত্রি 2টার সময় আমার একটা পাশাপাশি একটা দাওয়া হয়েছিল। পরে সময় যখন দেখা গেল যে একটা লোকে ছাড়তে গেল, তখন দেখতে পেয়ে আমারটা হচ্ছে যে মাঠ থেকে তখন এসে ছুটে যখন আমার পানের বরজ এবং খড়ের গাদায় আগুন ধরেছে। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে সুজিত। সুজিত, বিজেপি নেতা যিনি মালিক, তিনি একেবারে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। থানায় কি অভিযোগ দায়ের করেছেন কারোর বিরুদ্ধে?
পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের মুখে এ ধরনের ঘটনা তা নিয়ে যেহেতু রাজনৈতিক বলা যায় যে তাবুত্তাপ বাড়ছে, সে কারণে পুলিশ গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এবং যেখানে তুমি বললে যে আমরা জানাচ্ছি বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করছে, কিন্তু এই যে ভোট একেবারে দোরগোড়ায়, সেখানে কিনা এ ধরনের ঘটনা এবং ঘটনাস্থল নন্দী বিরোধী দলনেতার যে বিধানসভা ক্ষেত্র, সেখানেই এ ধরনের ঘটনা রীতিমতো বলা যায় শোরগোল শুরু হয়েছে। ধন্যবাদ সুজিত। লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তপন মাইতির ওপর মানসিক অত্যাচার, নির্যাতন এবং সন্ত্রাস চালাচ্ছে। তার খড়ের গাদা, তার পান বরজে গতকাল রাত্রে আগুন লাগিয়েছে। এরা এই লোকসভায় মনে করেছে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের গণতন্ত্রকে করবে এবং তপন মাইতির মতো কার্যকর্তাকে তারা দমিয়ে রাখবে। এটা হবে না। লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে সন্দেশখালীর মতো ভেকুড়িয়া অঞ্চলে শাহজাহান বাহিনী আপনারা কোথায় যাবেন? তৈরি থাকুন, মানুষ তৈরি আছে। অ্যাকচুয়ালি এটা বাস্তবে তৃণমূল কোনো ব্যাপারে নেই। ভেকুটিয়াতে তৃণমূল দুর্বল, অতএব তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করছে। ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপি, এলাকার সংগঠন বিজেপি, তৃণমূল ওখানে দুর্বল। অতএব এটা তার নিজেদের বিজেপির গৃহদ্বন্দ্ব, সেই গৃহদ্বন্দ্বকে তৃণমূলকে বোঝা চাপাতে চাইছে। হ্যাঁ, এটা আমরা চাইবো যে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে দোষী ব্যক্তির শাস্তি হোক।